হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। এখন বাজছে সকাল 6:30, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই প্রথমত চুলটা একটু আঁচড়ে নিয়েছি, আর তারপরে নিচে এলাম। এসে পর ঠাকুরকে প্রণাম করে এই যে গেটের চাবিগুলো এখন খুলে দিচ্ছি। আজকে তো রবিবার, আর আজকে বাড়ির সবাই একটু লেটেই ঘুম থেকে ওঠে। আমি কিন্তু 6:30তেই উঠে পড়েছি। আসলে ঘুমটা ভেঙে গেছিলো, তারপরে ভাবলাম যে আর শুয়ে থেকেই কী লাভ, উঠে পড়ি। উঠে পড়লে বরং কাজগুলো ধীরে সুস্থে সারা যাবে। আর রবিবার হোক বা যে কোনো ছুটির দিন হোক, সেই দিনই দেখবে অনেক অনেক কাজ থাকে, আর সেদিনই ইচ্ছা হয় যে আজকে অনেক রকম কাজ করব। আর সকালবেলায় যদি একটু কষ্ট করে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, তাহলে কিন্তু সমস্ত কাজগুলোই টাইমের মধ্যে খুব সহজেই কমপ্লিট করা যায়। তো যাই হোক, ঠাকুর প্রণামটা সেরে নিয়েই আগে বাসি উঠোনটা ধুয়ে দিলাম, আর তারপরে এই সোফার কভারগুলো একটু ঠিকঠাক করে রাখছি। আগে আগে আমার মেয়ে আর টমেটো দুজনে মিলে এই সোফার কভারগুলো একটাও রাখতো না, কিন্তু ইদানিং দেখছি সোফার কভারগুলো একটু এলোমেলো হয় ঠিকই, কিন্তু সোফার কভারগুলো সোফাতেই থাকে। আর এখন বাসি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমত ওই সোফার ঘরটা ঝাড় দিলাম, আর তারপর ডাইনিংটা, রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একটা রুমও ঝাড় দিয়ে নিয়েছি। এরপরেই চলে এসেছি সোজা রান্নাঘরে। তার আগে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি, আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো একটু মেথি পরোটা। তো সেই জন্যই দেখো আমি এখানে 300 গ্রাম মতন আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 চামচ বেসন দিলাম, আর 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়েছি। হাফ চামচ মৌরি নিয়েছি, হাফ চামচ জোয়ান, আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন নুন, আর 1 চামচ সাদা তেল। আর 1 আঁটি মতন মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকের যে ডোগার অংশটা, পাতা সমেত নরম ডাঁটাটা নিয়েছি, আর সেটা ভালোভাবে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপর আটার মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা দেখো এইভাবে মেখে নিয়েছি। আটাটা মাখিয়ে আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরেই আরেকবার আটাটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে কতকগুলো লেচি বানিয়ে নিয়েছি। এইবার লেচিগুলোকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে তেল দিয়ে বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু আমার ননদ বেলে দিচ্ছে, আর আমি এগুলোকে তাওয়ায় ভালোভাবে ভেজে নেব। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়াটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি এই পরোটাটা তাওয়ার উপর দিয়ে দিলাম, আর এরপর খুব ভালোভাবে 2 পিঠ ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল মেথি পরোটা রেডি। এরপর এটা সসের সাথে বা আচারের সাথে বা যদি ঘুগনি হয় তার সাথেও খুব ভালো লাগবে। আসলে মেথি পরোটাটা আমার মেয়ের আবদারেই আজকে বানালাম। আগের দিনও মামা বাড়িতে গেছিল, আর সেখানে আমার মা বানিয়েছিল। তো ওখানে মেথি পরোটাটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল, আর তাই সেদিন থেকেই যেন অস্থির করে মারছে মা আমাদের বাড়িতে কবে বানাবে। তাই আজকে বানিয়েই ফেললাম। আর সমস্ত কাজবাজগুলো দেখো আমার সারাও হয়ে গেছে, আর সকালবেলা চাটাও খেয়ে নিয়েছি। আর এই যে জারগুলো দেখছো তার মধ্যে একটা চ্যবনপ্রাশের কৌটো, আর চ্যবনপ্রাশটা খালি হয়ে গেছে, আর ডিব্বাটা আমি এখন ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে 2 কেজি চ্যবনপ্রাশের কৌটো, আর এই ডিব্বাটা বেশ বড় আছে দেখে এটা রেখে দিলাম। আসলে এগুলো দিয়ে না পরবর্তীকালে অনেক কাজে লাগতে পারে। যেমন ধরো ওটা কেটে আমি কখনো ফুলের টব বানিয়ে নিই, অথবা কোনো জিনিস রাখার জন্যও ব্যবহার হয়, তো সেই জন্য ধুয়ে ভালোভাবে রেখে দিলাম। আর বাকি ডিব্বাগুলোতে আমার মেয়ের ওটস ছিল, একটা প্লেন ওটস আর একটা নরমাল ওটস। তো ওটসগুলো শেষ হয়ে গেছিলো, আর শেষ হওয়ার পর আমি ডিব্বাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেননা ডিব্বাগুলো যেহেতু রান্নাঘরে থাকে তাই তেল চিটচিটে হয়ে গেছিলো। তাই ডিব্বাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটু রোদে রেখে দিয়ে এলাম, আর তারপরে বিকেলবেলায় শুকনো হলে পর আবার রিফিল করে নেব। ভিডিওটার এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে রয়েছো, যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এপাশে টিভিটাও পরিষ্কার করা হয়ে গেল, আর ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে।
ফ্রিজটা শুধু ওপর থেকেই পরিষ্কার করলাম। আসলে প্রচণ্ড ধুলো পড়েছিল আর তেল চিটচিটে হয়ে গেছিল। ফ্রিজটা যেহেতু রান্নাঘরেই আছে আর তাই কলিন দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। প্রায় অনেক দিনই হয়ে গেল ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয়নি। তাই ভেবেছি একদিন ফ্রিজটা ডিপ ক্লিন করব আর একটু ভালোভাবে অর্গানাইজ করব। আর অবশ্যই যেদিন করব সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করব। সকালবেলায় ব্রেকফাস্টটা বানানোর পরেই রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর একদিকে রান্নাও হচ্ছে, একদিকে ঝাড়াঝাড়ির কাজগুলোও হচ্ছে। আর কি বলো তো, কাজগুলো না একটা তার নিজের ফ্লোতে চলে, আর সেই ফ্লো অনুযায়ী যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু অনেক কাজ করা যায়। আর একের পর এক কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর মাঝখানে যদি কাজের সেই গতিটা কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেখানে কাজের গতিটাও অনেকটা কমে যায়। আর কাজগুলোও কিন্তু তখন পরপর করা যায় না। আর কাজগুলো যদি একটু প্ল্যান করে আর একটু বুদ্ধি খাটিয়ে পরপর করা যায় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাজই হয়ে যায়। এখানে দেখো আমি গ্রিলগুলোও মুছে নিয়েছি আর জানলার ধারিগুলোও মুছে নিলাম। আর এরপর চলে এসেছি সোজা বেসিনের ওপরে যে আয়নাটা আছে ওই আয়নাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেইটুকুনি এরিয়া টাইলস দেওয়া আছে সেগুলো দেখো একটু উঁচু উঁচু হয়ে আছে। তো এই উঁচুগুলোতেও একটু ধুলো জমেছিল আর সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাগুলোতে যদি ধুলো জমে আর সেগুলো যদি কালো হয়ে থাকে তাহলে দেখতেও খুব খারাপ লাগে। আর সেগুলো এতদিন ধরে চোখে পড়েছিল ঠিকই, কিন্তু পরিষ্কার করা হয়নি। আর আজ যখন মানে ক্লিনিং এর কাজে যখন নেমেইছি তখন সব জায়গায় খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই যে সোফাটার অবস্থা দেখো কতটা এলোমেলো হয়ে আছে। জামাকাপড়গুলো পরবার সময় পরা হয়েছে আর তারপর যখন খুলে রাখা হয়েছে সমস্ত কিছু এই সোফাটার উপরেই রাখা হয়েছিল। এইভাবে জমতে জমতে এই সিঙ্গেল সোফাটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছিল। আর সেগুলোই এখন একটা একটা করে গুছিয়ে নিলাম। আমার হাজবেন্ড যখন বাড়িতে আসে তখনই একটু বেশি জামা কাপড়গুলো এলোমেলো হয়। আসলে উনি একটা একটা করে চেঞ্জ করেন আর এই সোফার মধ্যেই খুলে রেখে দেন। জামা কাপড় যদি এলোমেলো হয়ে থাকে আর তখন সেটা দেখতে ভীষণই খারাপ লাগে। আর যতক্ষণ সেটা গুছানো না হচ্ছে ততক্ষণ যেন মনের মধ্যে শান্তি থাকে না। নিট অ্যান্ড ক্লিন ঘরদুয়ার কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি, আমরা সবাই চাই। কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই একটু ধৈর্য আর সময়ের প্রয়োজন। একটু ধৈর্য ধরে আর একটু সময় হাতে নিয়ে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু আমাদের ঘরদুয়ার একদম টিপটপ ভাবেই রাখা যায়। তো সোফার উপরে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে এখানে এই টেবিলটার উপর রেখে দিলাম। আমার হাজবেন্ডের আবার সমস্ত কিছু এই হাতের কাছেই থাকা চাই। যদি আমি ওপরে রেখে দিয়ে আসি সেই বারবার ছুটে ছুটে আমাকেই আনতে যেতে হয়। আর তাই সেই জন্যই এই টেবিলটার মধ্যেই ভাঁজ করে রেখে দিই বিশেষ করে আমার হাজবেন্ডের জামা প্যান্টগুলো। আর দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর সাথে সাথে গ্যাসটাও মুছে পরিষ্কার করে রেখে দিলাম। ক্লিনিং আর ডাস্টিং এর কাজগুলো শেষ করে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর তারপর দুপুরবেলায় মেয়েকে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত করে নিজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর দুপুরবেলায় আর ঘুমোইনি, কারণ ছোটবেলা ঘুমোলে পরে আর সময় কুলিয়ে উঠতে পারি না। আর এদিকে পাঁচফোড়নটাও শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম বাড়িতেই পাঁচফোড়নটা বানিয়ে নিই। আর সেই জন্য নিয়েছি মৌরি, কালো জিরে, একটুখানি জোয়ান, রাঁধুনি মশলা আর গোটা মেথি আর গোটা সর্ষে। তো এই 5 রকমের সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্সড করে দিলাম। এইবার এগুলো একটা কন্টেনারে ভরে রেখে দেবো। এই প্রত্যেকটা মশলাই কিন্তু আমাদের আলাদা আলাদা করেই কেনা হয়। আর তারপর যখন পাঁচফোড়ন বানানোর থাকে তখন বানিয়ে নিয়ে যে বাদবাকি যেটা অবশিষ্ট থাকে সেটা রান্নার কাজে যখন ব্যবহার করা হয় তখন সেটা কাজে লাগানো হয়ে যায়। সকালবেলায় যে সমস্ত কন্টেনারগুলো ধুয়েছিলাম সেগুলোই এখন আবার রিফিল করে নিচ্ছি। সকালবেলায় তো মেয়ে ওটস খেয়েই স্কুলে যায়। আর সেই জন্য মশলা ওটস আর প্লেন ওটস দুটো আমাকে সঙ্গে রাখতেই হয়। আর দুটো ওটস 1 চামচ করে দিয়ে আমি ওটসটা বানিয়ে থাকি। আর এদিকে দেখো ঝুরি ভাজাটাও শেষ হয়ে গেছিলো, তাই ঝুরি ভাজাটাও ভরে রাখছি। এখন সময় হলো বিকেল 4টে। আর ইতিমধ্যে আমার পাম্প চালিয়ে জলগুলোও ভরা হয়ে গেছে। আর এখন আমি জানলা দরজাগুলোও বন্ধ করে দেব। আর জানলা দরজাগুলো এখন থেকে বন্ধ না করলে একটু পরে পুরো মশায় ভরে যাবে।
মশার উপদ্রব তো প্রায় কম বেশি সব জায়গাতেই রয়েছে, আর তাই জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। কারণ বিকেল বিকেল রান্নাটা হয়ে গেলে না অনেকটাই সুবিধা হয়, কারণ সন্ধেবেলা আমার মেয়েকে নিয়ে আবার পড়তে বসাতে পারবো। আমাদের বাড়িতে আবার ২ বেলাই রান্না করতে হয়। তো আজকে রাত্রে বানাবো ফুলকপি আলুর তরকারি, একটা মিক্সড ভেজিটেবল আর রুটি। তো আটাটাও আমি মেখে রেখে দিচ্ছি, আর এপাশে আলু আর ফুলকপিটাও ভাজতে দিয়ে দিয়েছি। আটাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রুটিগুলোও বেশ ভালো হয়। আর এপাশে ফুলকপির তরকারি তো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।